করি, সেটা হলো কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার। এটা সমকালীন সময় কিন্তু তোমার অন্যতম আর একটা সামাজিক পরিবর্তন। কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, এটা আমরা জানি যে হয়তো তোমাদের সময় তোমরা কতটুকু দেখেছো জানি না, বিশেষ করে তোমার দাদাদের আমলে যদি হিসাব করা যায় তাহলে সে সময় লাঙল আর গরু এর একটা প্রবণতা ছিল, ওইটা দিয়ে তারা কৃষি কাজ করত, মানে চাষবাসের কাজ করত। কিন্তু পরবর্তীতে কিন্তু এই কৃষিতে যন্ত্রপাতি চলে আসে। কৃষিতে যন্ত্রপাতি কি প্রাথমিক পর্যায়ে আসে হচ্ছে ট্রাক্টর। এবার ট্রাক্টর দেখা যাচ্ছে যে অনেক দামি, বেশি দাম পড়ে যায়। তো সেই সময় হতো কি, ট্রাক্টর হয়তো একটা গ্রামে একজনের রয়েছে, ওইটা দিয়েই সবাই ভাড়া নিয়ে তাদের জমি চাষ করত। পরবর্তীতে দেখা গেল যে এভাবে তো আসলে পারা যায় না, তাহলে ওর থেকে কম দামি কিছু পাওয়া যায় কিনা। বাজারে দেখা গেল যে পাওয়ার টিলার, যেটা ওর থেকে ছোট প্রকৃতির, কিন্তু সেটা দিয়েও চাষবাস করা যায়, পাওয়ার টিলার, সেটা দামে কম ট্রাক্টরের তুলনায়। তাহলে এই পাওয়ার টিলারটা তারা সংগ্রহ করলো। তো প্রথম অবস্থায় কিন্তু পাওয়ার টিলারও তেমন সবার কালেকশন করাটা সম্ভব হয় নাই, তো ভাড়া নিত। পরবর্তীতে যখন যার সুবিধা হলো, সুযোগ হলো, তখন সে পাওয়ার টিলার কিনে নিয়ে দেখা গেল যে তারা চাষবাস করছে। আর এখন তো এই কৃষির ক্ষেত্রে আরও আধুনিক প্রযুক্তি চলে এসছে। এক হচ্ছে চাষবাসের ক্ষেত্রে, তারপর চাষবাসের পরে যে মই দেওয়ার ক্ষেত্রে, তারপর ফসল কাটতে এখন প্রযুক্তি ব্যবহার করা হয়, ফসল মাড়াই করার জন্য প্রযুক্তি ব্যবহার করা হয়। তো এটাই বোঝাচ্ছে যে কৃষির ক্ষেত্রে যে আধুনিক যন্ত্রপাতি, এটা হচ্ছে কি একটা সামাজিক পরিবর্তন এনেছে। তারপর কৃষিতে উচ্চ জাতের বীজ আগে ওই নিজেদের ফসল থেকেই বীজ উৎপাদন করতো, আর এখন দেখো যে সরকার কিন্তু বিভিন্ন প্রকার গবেষণা চালিয়ে এই বীজের মাধ্যমে যে অনেক বেশি পরিমাণে ফসল যাতে উৎপাদন হয় সেই ধরনের বীজ উৎপাদন করে এটা কৃষকদের মাঝে বিতরণ করছে, এবং দেখা যায় যে আস্তে আস্তে আমাদের মানে উৎপাদন বেড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বীজের ব্যবহার। তারপর কৃষিতে ব্যাংকিং, ঋণ ব্যবস্থা, মানে ব্যাংক হচ্ছে ওই উপজেলাতে হয়তো কোনো ট্রেনিং হলো, ট্রেনিং হওয়ার পর বীজ উপহার দেয়, টাকা উপহার দেয়, আবার কেউ আছে যে ঋণ দেয় কৃষকদেরকে, সহজ শর্তে ঋণ। তো এটা একটা পরিবর্তন। এর আগে করতে হতো কি নিজেদের টাকাতেই করতে হতো, ধার দেনা করে করতে হতো। এটাও এক ধরনের ধার দেনা, তবে ব্যাংকের মাধ্যমে করা হচ্ছে এবং স্বল্প সুদে। তারপরে শ্রমের মূল্য এবং মর্যাদা বৃদ্ধি। শ্রমের মূল্য কিন্তু বেড়ে গেছে। দেখো এখন চলছে হচ্ছে ধান কাটার সিজন, এখন তুমি একটা কর্মচারী নেবে, কর্মচারীর মূল্য যা সেটা হচ্ছে আকাশচুম্বী। একটা কর্মচারী, যাদের ধান ক্ষেত আছে, যাদের ধান হয়েছে, যারা ধান কাটার সাথে সংযুক্ত, তারা দেখবে যে একটা কর্মচারীর দাম কত, একটা শ্রমিকের দাম কত, একটা কৃষকের দাম কত, প্রায় 1000 টাকা এক দিনে। তারপরেও মানে সারাদিন ব্যাপী না, হ্যাঁ, ওই দেখা গেল যে হয়তো আসর পর্যন্ত বা জোহর পর্যন্ত, এভাবে তারা একেবারে মানে খুব অনেকটা আয়েসি ভাবে এসে গিয়েছে এই শ্রমের ক্ষেত্রে। আবার শ্রমের মূল্য বেড়েছে, মানে ওই যে বললাম যে 1000 টাকা, একটা কৃষকের মূল্য যদি এখন দিনে 1000 টাকা হয় তাহলে বিরাট ব্যাপার না। তো এই শ্রমের মূল্যটা বেড়েছে। তারপরে হচ্ছে বৈদেশিক অর্থ আহরণ, বিদেশ থেকে অর্থ আসতেছে, আমাদের বিদেশ থেকে অর্থ আসছে। তো বিদেশ থেকে অর্থ আসছে, আমরা বিদেশে যাচ্ছি বিভিন্ন কাজে। যারা শিক্ষিত শ্রেণী তারা উচ্চ চাকরি করার জন্য সেখানে যাচ্ছে, কেউ সেখানে সেটেল হয়ে যাচ্ছে। কিছু কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোতে বাংলাদেশের কোনো ভ্যালু নাই, মানে বাংলাদেশ এখনো বোঝেই না যে এই ইয়েকে কি বলা হয়, এই
ব্যক্তিকে কিভাবে কাজে লাগাতে হবে। এই ব্যক্তি যে লেখাপড়াটা শিখেছে, এই লেখাপড়া শিখে সে কোন কাজে তার এই লেখাপড়াকে কাজে লাগাবে, সেই ধরনের ব্যবস্থা বাংলাদেশে নাই। তো সেটা কি করছে, বিদেশওয়ালারা এই ছেলেকে লুফে নিয়ে যাচ্ছে, তাকে বলা যায় যে উচ্চ বেতনে নিয়ে যাচ্ছে তাদের দেশে। আচ্ছা, তাহলে এদের যে টাকা এরা দেশে পাঠায়, বিদেশ থেকে বড় অঙ্কের টাকা পাঠায়। তারপরে আর এমনি নিম্ন শ্রেণী যারা যারা লেখাপড়া জানে না, লেখাপড়া করে নাই, মানে অনেকটা বখাটে, এই ধরনের ছেলেদেরও বিদেশে যাওয়ার প্রবণতা অনেক বেশি। তো এরাও বিদেশে যাচ্ছে, বিদেশে যে হয়তো হাড় ভাঙা পরিশ্রম করা লাগছে, এদের বেশি হাড় ভাঙা পরিশ্রম করা লাগে যারা অল্প শিক্ষিত, মানে দেশে থাকলে রাজার হালে চলতে চায়, পরবর্তীতে যখন আগ্রহ জাগে যে আমি বিদেশে যাব, কিন্তু বিদেশে যেয়ে তো রাজার হালে কেউ বসিয়ে খাওয়াবে না বাবা মার মতো। ওখানে তোমাকে খেটে কম্মায় খেতে হবে, খেটে কম্মায় খেতে হবে, নতুবা জেলে পুরে দেবে, অথবা একেবারে বিদায় করে দেবে সেখান থেকে। ওসব খাতির নাই যে তোমার গতরে ব্যথা হয়েছে কি কষ্ট হয়ে যাচ্ছে, ওই ধরনের কোনো খাতির সেখানে নাই। সেখানে খাটতে হবে, টাকা পেতে হবে। তো এই যে কঠোর পরিশ্রম করে যে টাকাটা, এই টাকাটা উপার্জন করে তারা দেশে পাঠাচ্ছে, ওইখান থেকে একটা টাকা পায় কিন্তু সরকার, রেমিটেন্স যে আসে আমাদের। হ্যাঁ, তো এর দ্বারা কি হচ্ছে, আমাদের যে বৈদেশিক অর্থটা আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে, এটা একটা পরিবর্তন। পোশাক শিল্পের ব্যাপক আকারে পরিবর্তন হচ্ছে। আমাদের দেশের পোশাক কিন্তু অনেক ভালো, কিন্তু আমরা এর কদর দিতে জানি না। আমাদের দেশের বহু জিনিস ভালো, যে জিনিসগুলোর কদর আমরা দিতে জানি না, যার কারণে এই জিনিসগুলো কিন্তু বিদেশে চলে যায়। আমাদের দেশের পোশাক থেকে আয় আসে প্রচুর পরিমাণে। দেশের যে বৈদেশিক মুদ্রা আসে, এই বৈদেশিক মুদ্রার অধিকাংশ টাকা আসে এই পোশাক বিক্রি করার থেকে। তো তোমার কি মনে হয় যে বিদেশওয়ালারা যে পোশাক নেয় তা কি এই মানে সাধারণ পোশাক হলে কি তারা নেয়? সাধারণ পোশাক তারা নেয় না। তাহলে নিঃসন্দেহে উন্নত মানের পোশাক আমাদের দেশে তৈরি হচ্ছে, কিন্তু আমরা আমাদের দেশের পোশাকের দিকে খেয়াল না করে আমরা চলে যাই ইন্ডিয়ার দিকে, আমরা চলে যাই অন্যান্য দেশের দিকে, যেটা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখজনক বিষয়। এবং আমাদের দেশের পোশাক বিদেশে যাচ্ছে, বিদেশে যে ওখানে আমেরিকার সিল মেরে দেখা যাচ্ছে যে আমার ওখানে কেউ থাকলে সে আবার কিনে আমার জন্য পাঠিয়ে দিচ্ছে। আমার দেশের জিনিস বিদেশে বসে কিনে আবার আমার দেশে পাঠিয়ে দিচ্ছে আমাকে ব্যবহারের জন্য, যেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তো এই পোশাক শিল্পটা হচ্ছে বাংলাদেশের অনেক উন্নত। তারপরে আরও অন্যান্য অনেক খাত রয়েছে, যেমন চা শিল্প, এটা কিন্তু অনেক উন্নত আমাদের। তারপরে চিংড়ি শিল্প, যেটা এটা অনেক উন্নত। চিংড়িতে তুমি পুশ করবে, ওর ভিতরে পাথর ঢুকাই দেবে, ও কি নেবে? নেবে না। ভেজাল যেটা করার সেটা ওই নিজের দেশেই সম্ভব। বিদেশওয়ালারা এই সমস্ত টাকা দিয়ে কেনে না। আমরা টাকা দিয়ে ফেন্সিডেল নিয়ে আসি, আমরা টাকা দিয়ে গাঁজা কিনে নিয়ে আসি, তারা সেটা না, তারা টাকা দিয়ে অরিজিনাল যে জিনিসটা সেইটাই কেনে। আমাদের মতন বোকা তারা না। তো যাই হোক, মানে পোশাক শিল্পের ক্ষেত্রে অনেক সমৃদ্ধি আমাদের এসেছে। তারপরে কি, গণতান্ত্রিক চেতনার বিকাশ। গণতান্ত্রিক চেতনার বিকাশ, এই গণতান্ত্রিক চেতনার বিকাশের কারণেই কিন্তু খেয়াল করে দেখো যে আমাদের দেশে যে জুলাই বিপ্লবটা হয়ে গেছে হচ্ছে এই গণতান্ত্রিক চেতনার কারণে। মানে মানুষের যে ভাতের অধিকার, মানুষের যে নীতিগত অধিকার, মানুষের যে কর্মের অধিকার, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা, ধর্ম, সমস্ত অধিকার থেকে বলা যায় যে মানুষ অনেকটা বঞ্চিত ছিল। মানুষ বিরক্ত ছিল সরকারের উপর। বিরক্ত থাকার কারণে কিন্তু মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক চেতনা এসে গিয়েছে যে আমাদের সরকার বদল প্রয়োজন। সেই বদলটা এমনি হচ্ছে না, ভোট তো হচ্ছে, কিন্তু ভোটটা হচ্ছে ভুয়া ভোট। ভোট হচ্ছে, কিন্তু ভোটটা হচ্ছে কি, এতদিন যে ভোট হয়েছে, ভোটগুলো হয়েছে কি ভুয়া ভোট, যে ভুয়া ভোটের মাধ্যমে বারবার করে একই সরকার বারবার করে থেকে গিয়েছে। তো এই মানুষের এই যে কষ্ট,
আমাদের দেশের মানুষ খাক আর না খাক, ঠাট বাটে তাদের বেশ জুত আছে। খাক আর না খাক, ভোট দেবার ক্ষেত্রে দেখবা যে তারা খুব পাগল। আমার নিজের কিন্তু খুব বেশি ভালো লাগে না। তো আমাদের দেশের মানুষ, আমার কি লাগলো কি না লাগলো ওটা ব্যাপার না, ব্যাপার হলো সমগ্র দেশের মানুষের কি অবস্থা। সমগ্র দেশের মানুষ যেন ভোট দেওয়ার জন্য একেবারে মুখিয়ে রয়েছে, কবে ভোট আসবে, কবে ভোট আসবে। কিন্তু ওই যে ভোট, ওই ভোট থেকে বঞ্চিত করা হয়েছে বারবার করে। যার কারণে দেখো সেই 2008-এর পর থেকে মানে যে কয়টা নির্বাচন হয়েছে বাংলাদেশে, 18 সাল, তারপরে এই কি বলে 24 সালের জানুয়ারিতে, তারপরে তোমার বোধহয় 13 না 14 না 15 সালে একটা নির্বাচন হলো। সমস্ত নির্বাচনই হচ্ছে চুরি বাটপাড়ির নির্বাচন হয়েছে। এই চুরি বাটপাড়ির নির্বাচনের কারণে বাংলাদেশের মানুষ চরম আকারে ক্ষিপ্ত যে আমি ভোট দিতে পারলাম না, আমি ভোট দিতে পারলাম না। কারণ আমাদের একটা মনের ইচ্ছা থাকে কি আমরা একটু নাচাবো, সরকারকে নাচাবো। মানে কি, তুমি কয়দিন ইয়ে করবা, তুমি এই শয়তানি করতেছো, দাঁড়াও ভোট আসো, দাঁড়াও ভোট আসো, এই যে একটা মানসিকতা আসে। তারপরে করে কি, অন্য দলকে ভোট দেয়। এবার সে দল ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে তাদের ওই 5 বছর দেখার পর ওটাও ভালো লাগে না, তা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, এবার আবার আরেকজনকে ভোট দেয়। মানে এইটা করতে আমাদের একটা মানে মনের একটা তৃপ্তি। এটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্র আসে কিন্তু ভোটের মাধ্যমে। তাহলে এই যে গণতান্ত্রিক চেতনার বিকাশ হয়েছে, যার কারণে কিন্তু দেখো বিগত যে সরকার ছিল, এই সরকারের প্রতি মানুষ হচ্ছে চরম আকারে ক্ষিপ্ত হয়ে গেল, চরম আকারে। যারা মানে সরাসরি আওয়ামী লীগের লোকজন যারা, তারাও ক্ষিপ্ত ছিল সরকারের উপর। আন্দোলনে আওয়ামী লীগের লোকজনও কিন্তু সমর্থন করেছে। হাতে গোনা হয়তো 2-5 জন লোক সমর্থন করে নাই 100 জনের মধ্যে, মাত্র 5-6 জন সদস্য মানে সমর্থন করে নাই। কেন করে নাই হচ্ছে মানে ওই 5-6 জন আছে লুটেরা। ওই 5-6 জন ওই সরকারের একেবারে মানে একনিষ্ঠ দালাল। ওরা মানে কি বলা হয়, এই সরকার থাকলে বরং তার উপকার। সে ওখান থেকে সরকারের কাছ থেকে টাকা পাবে খুব সহজে। নেতাকর্মী যারা, তার নেতা চামচারা খুব বেশি না, মোটামুটি পর্যায়ের নেতা যারা, এরা কি যদি একই সরকার থাকে তাহলে বিশাল লাভ না তাদের। চারিপাশ দিয়ে শুধু টাকা আসতেই থাকে, টাকা আসতেই থাকে, টাকা আসতেই থাকে। এই হাতে গোনা 4-5 জন ব্যক্তি ছাড়া বাকি 95% মানুষ কিন্তু সরকারের বিপক্ষে চলে গেল, যার কারণে কিন্তু আন্দোলনটা সফল হয়ে গেল। তো এই যে গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটেছে, এটা কিন্তু সামাজিক একটা পরিবর্তন। তারপরে রাজনীতিতে নারীর অংশগ্রহণ। রাজনীতিতে এখন কিন্তু নারীরা আসছে আস্তে আস্তে, তাই না? তো আগেও ছিল, তবে আস্তে আস্তে মানে নারীদের যে রাজনীতিতে অংশগ্রহণের মাত্রা দিনে দিনে বেড়ে যাচ্ছে। তারপর যুব সম্প্রদায়ের নেতৃত্ব বৃদ্ধি। এখন খেয়াল করে দেখো, যুব সম্প্রদায়ের নেতৃত্ব বৃদ্ধি। এখন কিন্তু মানুষ আর বুড়োদের নেতৃত্ব মানতে চায় না। বয়স্ক যারা, এদের নেতৃত্ব মানতে চায় না। কিন্তু মানতে চাক আর না চাক, আসলে কিন্তু বয়স্ক মানুষেরও একটা মূল্যায়নই আলাদা আছে। তাদের মেধা, তাদের দীর্ঘদিনের যে জ্ঞান, এই জ্ঞানের মূল্যই আলাদা। তো দেখবা বাবা কিন্তু একবারেই সন্তানকে ছেড়ে দেয় না। ছেড়ে দেয় কখন, একটু শিখিয়ে নেয়। সাইকেল যখন চালানো শেখায় তখন কি একবারে বলে যে যা তুই চালা, এভাবে কিন্তু বলে না। প্রথমে তাকে উঠাই দেয়, পিছনে ধরে তাকে আস্তে আস্তে একটু জব্দ করে, আবার আস্তে আস্তে একটু ছেড়ে দেয়, দিয়ে দেখে যে কী অবস্থা, আবার ধরে। এইভাবে করতে করতে দেখা গেল কতবার পড়ে যায়, পড়ে যেতে গেলে বাবা এসে ধরে যাতে পড়ে না যায়। আস্তে আস্তে যখন সে চালানোর উপযোগী হয় তখন তাকে ছেড়ে দেয়। তো এখানে বলা হয়েছে যুব সম্প্রদায়ের নেতৃত্ব বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু পুরাতন নেতৃত্ব আছে। তো তবে এখন সেই পুরাতন নেতৃত্বটা অনেকটা
কমে যাচ্ছে, কারণ মানুষ তো বয়স হয়ে গেছে। এই যে বিশেষ করে ধরো আওয়ামী লীগ সরকার থাকলো হচ্ছে 16 বছর প্রায়, তো 16 বছর ক্ষমতায় থাকার কারণে তোমার অন্যান্য যে সমস্ত দলের নেতা এরা তো বেশ 16 বছর ধরে বেশ ফুলে ফেপে কলা গাছ, কেউ আম গাছ, কেউ বট গাছ হয়েছে, তাই না? চেহারা চকচক করেছে, তাই না? আর বিপক্ষ পার্টির যারা, তাকে চেহারা শুকায় গেছে, তাই না? তো এটা তোমার যার কারণে দেখা যায় যে বয়স্ক যে সমস্ত নেতা, এর অনেক নেতা মরে গেছে, অনেক নেতা মারা গেছে। মানে বাংলাদেশের এখন বড় দলের হিসাব যদি করতে হয় তাহলে বিএনপির হিসাব করতে হয়, বড় দল। তো দেখো এই 16 বছরে কিন্তু মায়ের গুঁতো খেয়ে মোটামুটি এর বড় বড় ফ্রেশ যে নেতা, এই নেতার অনেকজন মারা গেছে। এই মাঝেও বোধহয় কে মারা গেল, ওদের নাম মনে থাকে না অতটা। তো যাই হোক, এই যে নেতাগুলো, এই নেতাগুলো কিন্তু আস্তে আস্তে তাদের যে পরবর্তী প্রজন্ম, এই নেতাগুলো যে মরে যাচ্ছে, এদের ঘাটতিগুলো পূরণ করবে কে? ইয়াংরা, যুবক যারা, তাই না? এখন কিন্তু দেখো রাজনীতিতে ইয়াংদের একটা আনাগোনা চলছে। হিসাব করে দেখো, বিএনপিতে এখন কি খালেদা জিয়া পারবে? তার কি সে সামর্থ্য আছে? তার কিন্তু সে সামর্থ্য নাই। তাহলে এখন কি হবে? তাহলে এখন তার ছেলেকে আনতে হবে। তাহলে ছেলে হচ্ছে ইয়াং, তাহলে যে ইয়াং নেতৃত্ব চলে আসছে। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যে সেক্রেটারি, মানে মহাসচিব, তাহলে তারও কিন্তু অনেক বয়স এবং ফ্রেশ, মানে খুব ফ্রেশ ইমেজের রাজনীতিবিদদের মধ্যে অন্যতম একজন। কোনো ক্লেম নাই, কোনো দুর্নীতি নাই এ সমস্ত ব্যক্তি। এরা কিন্তু বুড়ো হয়ে গেছে, বয়স 80, 90, 6 এরকম অবস্থা হয়ে গেছে। তো এরা আর কত? এক হচ্ছে আগের সরকারের মায়ের লাথিগুতো খেয়ে তো মাজা পেট ভেঙে গেছে, হ্যাঁ, আর তারপরে তো গেছে বয়সে, আর কত থাকবে? তো এখন কিন্তু ওই হয়তো পরবর্তীতে নতুন নেতৃত্ব আসবে। তো এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নতুন একটা নেতৃত্ব আসছে। আমাদের খুলনাতে বেশ কিছু নতুন নেতৃত্ব আসছে। সেটা হলো এই যে যেমন তোমার কি বলে, এই এলাকা, এসব নাম তো জানি না, তেরোখাদা এলাকা, আমাদের এই দৌলতপুর এলাকা, খুলনা এলাকা, এ সমস্ত জায়গায় সব কিন্তু ইয়াং নেতৃত্ব চলে আসছে। তো এখন এই ইয়াং নেতৃত্বগুলো এসে তারা দেশ আদৌ চালাতে পারবে কিনা সেটা তাদের ব্যাপার, সেটা তো পরীক্ষার ব্যাপার। তারা কতটুকু শিখেছে তাদের এখন ফিল্ডে নামানো হচ্ছে, তারেক রহমানকে এখন ফিল্ডে নামানো হচ্ছে যে দেখি তুমি কি শিখেছ। তো যদি এই যে 16 বছর ধরে তো লাতিগুতা খেয়েছে, ও তারেক রহমানের মাজাও ভেঙে দিয়েছিল, মাজা ভেঙে দিয়ে তারপরে বিদেশে পাঠাই দিছে। তাহলে এই যে মাজাটা ভেঙে দিছে, তাহলে এই মাজা তো ভেঙে গেছে ঠিক আছে, তাহলে তুমি শিখলে কি? এখন কিন্তু ফিল্ডে এসে অ্যাপ্লাই করতে হবে। যদি ফেল করে তাহলে কিন্তু ফেল, আর যদি দেখে যে না, লেখাপড়া করে সে ভালো রাজনীতি করছে, ভালো দেশের জন্য ভালো কিছু করছে, তাহলে কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল। তাহলে এইটা যে এখন সমস্ত ক্ষেত্রে কিন্তু ইয়াং নেতৃত্ব, যুব সমাজের নেতৃত্বটা আস্তে আস্তে বাড়ছে। রাজনৈতিক দলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, খেয়াল করেছো? এখন রাজনৈতিক দলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক আকারে। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত 22টা দল হয়েছে। 5ই আগস্টের পর থেকে, 5ই আগস্ট কি হয় বাংলাদেশে? মানে একটি সরকারের পতন ঘটে। এবার কি হয়? মানুষ একেবারে মানে যেন মুক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, মুক্ত হয়েছে তো এমন মুক্ত হওয়া হয়েছে যে কেউ মোটামুটি চাঁদাবাজি, কেউ ধান্দাবাজি, হ্যাঁ, তো মানে ওই যে মুক্ত স্বাধীন, মানে যে যা করে পারে, যে যা খেয়ে পারে, যে যা করে পারে, এরকম একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। এখন কেন হয়েছে জানি না, এগুলো হচ্ছে মানসিকতার অভাব। মানে
মানুষের রুচিবোধের অভাবের কারণে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। তো যাই হোক, মানে এই সমস্ত কারণে এখন কিন্তু কেউ কেউ ভাবছে যে এই সমস্ত দলকে দিয়ে কিছু হবে না, তাহলে কি করতে হবে, নতুন দল বানাতে হবে। তাহলে নতুন দল বানাতে হবে, সেক্ষেত্রে কি হয়, ছাত্ররা একটা দল করেছে, যে সমস্ত ছাত্ররা আন্দোলন করলো ওরা কিন্তু একটা দল করেছে। আচ্ছা, শুধু ওরা না, 22টা দল হয়েছে, 22টা, আর আগে ছিল 100-এর বেশি। তাহলে এই যে নতুন নতুন রাজনৈতিক দলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু সামাজিক একটা পরিবর্তন। এদের টার্গেট কি? এদের টার্গেট হচ্ছে সামাজিক পরিবর্তন আনা, ভালো কিছু করার টার্গেট। আর বিষয় হলো যে কারোর টার্গেট কি খারাপ থাকে? আওয়ামী লীগের টার্গেট কি খারাপ ছিল? ওই দলের যে নীতি, ওই নীতিটা কি খারাপ? নীতি কিন্তু কারো খারাপ না, কিন্তু বাস্তবায়ন যখন করতে যায় তখন দেখা যাচ্ছে যে সে চোরটা হয়ে যাচ্ছে। বিএনপির কি নীতি খারাপ? মোটেও না। তাহলে এই তোমার যদি নীতি শুধু কি খাতায় থাকলে হবে? শুধু তো খাতায় থাকলে হবে না। কারণ জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশের, মানে বলা যায় যে এখনো পর্যন্ত একমাত্র রাষ্ট্রপতি যে হচ্ছে একেবারে মানে দুর্নীতিবিহীন। এখনো পর্যন্ত একমাত্র রাষ্ট্রপতি যে দুর্নীতিবিহীন রাষ্ট্রপতি হচ্ছে জিয়াউর রহমান। সে যখন মারা যায়, এই খালেদা জিয়া তারেক রহমানকে বলা যায় যে একেবারেই মানে কুড়িয়ে ঘরে রেখে যায়। এখন যেহেতু সে আর্মি পার্সন ছিল, সেই কারণে ক্যান্টনমেন্ট থেকে তাকে থাকার জন্য একটা ঘর দেয় এবং বলে যে একটা মাত্র ভাঙা সুটকেস ছিল তার, বাড়িঘর কিছুই ছিল না, সয় সম্পত্তির অর্থ করি কিচ্ছু না। তো এখন এই যে জিয়াউর রহমানের যে আদর্শ, এই আদর্শ তোমার দলের নেতাকর্মীরা তাদের উদ্দেশ্য থাকবে তো টিকিয়ে রাখা, কিন্তু আসলে কি করছে? করে না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। মানে আমাদের সাধারণ যারা মানুষ না, আমাদেরকে নিয়ে সবাই খেলা করে। ওই আমরা যেমন 5 বছরের টার্গেট থাকি, 5 বছর পরে তোরে দেখবানি, আর ওরাও টার্গেট থাকে, দাঁড়াও 5 বছর আইসিনি, খেয়ে নি, তারপরে দেখবানি তোমার। মানে এই রকম একটা চলছে বাংলাদেশে। তো এই বিষয়গুলো পরিবর্তন প্রয়োজন। তারপরে জামাত ইসলামী আছে বাংলাদেশে, জামাত ইসলামী তাদেরও কিন্তু কিছু আদর্শ আছে, নীতি আছে। প্রত্যেকটা দলেরই কিন্তু নীতি বা আদর্শ আছে, কিন্তু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে যত সমস্যা। বাস্তবে অ্যাপ্লাই, জামাতের ইচ্ছা হচ্ছে কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, আচ্ছা ওকে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করুক, আমরা তো ইসলাম ভীরু মানুষ, যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে অসুবিধা কোথায়? কিন্তু কার্যক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, তাদের কার্যক্রমে মোটেও ইসলামের কোনো আগে পাশে নাই। এটা আমার তো নীতি আদর্শ খাতা কলমে থাকলে চলবে না। তো এইটার পরিবর্তনের জন্যই এখন হচ্ছে এই যে নতুন নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হচ্ছে। তো যাই হোক না কেন, যেই ক্ষমতায় আসুক না কেন, আমরা তো চাই যে বাবু একটু দুটো খেয়ে পড়ে থাকতে। এই ছাড়া তো আমাদের কোনো টার্গেট নেই। আমাদের কি কোনো টার্গেট আছে? আমাদের তো কোনো নেই, বাজার থেকে আমাকে কিনেই খেতে হবে সবসময়। এখন সেই কেনাটা যাতে সহজলভ্য হয়, জিনিসপত্রের দাম যাতে একটু কম থাকে, একটু ভালো মন্দ খেয়ে বেঁচে থাকতে পারি, এইটাই হচ্ছে আমাদের সাধারণ মানুষের টার্গেট। যাক, আমরা আশা করি যে মানে যারাই রাজনৈতিক দল গঠন করুক না কেন, তাদের আদর্শটা অন্তত ধরে রাখুক। এই ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, এরা অলরেডি দুর্নীতি করা শুরু করে দিয়েছে। যে ছাত্ররা আন্দোলন করলো, এত বড় একটা সফলতা এনে দিল বাংলাদেশের জন্য, সেই ছাত্ররা এখন দুর্নীতিতে জড়াই পড়েছে। তাদের নামে এখন দুর্নীতির সব ফিরিস্তি বেরোচ্ছে। এক একজনের কোটি কোটি টাকা, এক একজনের গাড়ি আসলো কোথায়? ফকিরের ছেলে, সে
আন্দোলন করে, আন্দোলনের সময় বড় নেতা হয়েছে, সামনের সারিদের থেকে থেকে আন্দোলন করেছে। এখন দেখা যায় সে একেবারে সেই বিশাল গাড়ি চড়ে এসে বেড়ায়, হেলিকপ্টার চড়ে বেড়াচ্ছে। তাহলে এই যে এগুলো কিন্তু এদেরও দুর্নীতির প্রকাশ অলরেডি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা চাই যে অন্তত এই দুর্নীতি মুক্ত থাক। কে ক্ষমতায় আসলো, দেখে আওয়ামী লীগ আসলো না বিএনপি আসলো না কে আসলো, আমাদের এটা দরকার নেই। আমাদের দরকার যে যেন স্থিতিশীল অবস্থা থাকে। তো যাই হোক, গ্রামীণ পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগে কিন্তু গ্রামে এত রাজনীতি ছিল না। আগে ছিল কি, গ্রামে যার সহায় সম্পত্তি বেশি সে আছে গ্রামের নেতা, মাতব্বর। যে ব্যক্তি গ্রামের মধ্যে সব থেকে শিক্ষিত মানুষ বা একটা ভালো চাকরি করে তাকে মাতব্বর বানিয়ে দিত। আর এখন কিন্তু ওই জিনিসটাও নাই। এখন হচ্ছে তোমার এই গ্রামীণ পর্যায়ের ক্ষেত্রেও ওই রাজনীতি ঢুকে গিয়েছে। একেবারে সাধারণ মানুষের মধ্যে রাজনীতি ঢুকে গিয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলো সব ওই সাধারণ মানুষের মধ্যে চলে গিয়েছে। তাহলে রাজনৈতিক এটাও বেশ মানে কি বলা হয়, ক্ষেত্রেও গ্রামীণ সমাজে সামাজিক পরিবর্তন ঘটেছে। আচ্ছা, আর সমকালীন কিছু পরিবর্তন আলোচনা তো অনেকই হয়ে গেল, কিন্তু আমরা মূল জায়গায় যেতে পারি না এখন। তো শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে কি বাংলাদেশের? শিক্ষার হার কিন্তু বৃদ্ধি পেয়েছে। যে যাই বলুক না কেন, শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। সেটা হলো তোমার ইয়ে করে হোক, অর্থাৎ পড়ে হোক আর না পড়ে হোক। তো এখন কিন্তু শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, মানে সরকারই কিন্তু এই শিক্ষার পিছনে টাকা খরচ করছে। সরকারি শিক্ষার পিছনে টাকা খরচ করতেছে। কিন্তু মানে তোমার খেয়াল করে দেখো যে প্রাইমারি স্কুল মানুষ যখন জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পর শিশুরা যখন স্কুলে যাচ্ছে, তখন এই প্রাইমারি স্কুলওয়ালারা আকৃষ্ট করার চেষ্টা করে। প্রাইমারি স্কুলওয়ালারা আকৃষ্ট করা মানে তো সরকার আকৃষ্ট করতেছে। কেন আকৃষ্ট করতেছে? তুমি স্কুলে আসো, তোমার নামে গম দেবে। তুমি স্কুলে আসো, তোমার বই কিনা লাগবে না। তুমি স্কুলে আসো, তোমার ব্যাগ ফ্রি দেবো। আছে কিনা? প্রাইমারি স্কুলে আছে না? এর উদ্দেশ্যটা উদ্দেশ্য কি ব্যাগ ফ্রি দেওয়া? উদ্দেশ্য কি শুধু 4 গ্রাম টাকা দেওয়া? উদ্দেশ্য কিন্তু তাদেরকে অন্তত একটু লেখাপড়া শেখা। তাহলে এই শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। শুধু এটা না, আর এমনি এর পরবর্তী পর্যায়ে এসেও শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। মানুষ আস্তে আস্তে চায় যে এখনকার সমাজে কি আইএ পাশের কোনো ভ্যালু আছে? এমএ পাশেরই কোনো ভ্যালু নাই, আইএ পাশ তো তুলে থাকে। তাহলে আমাকে যদি এমএ পাস করতে হয়, তাহলে আমাকে সেইভাবে প্রস্তুতি নিয়ে এগোতে হবে না? তাহলে মানুষ আস্তে আস্তে সেই টার্গেট নিচ্ছে। তোমরা মেয়ে মানুষ, তোমরা হয়তো অনেকের চেহারা সুন্দর, অনেকে দেখতে ভালো, আবার অনেকে দেখতে খারাপ, এরকম আছে। যে সুন্দরী সে মানুষকে বলায় হ্যাঁ, বাড়ি চাচার ছেলে, ছোট ছেলে, আর এদিকে বড় চাচার ছেলে। সে তো অন্তত 10-15 বছর হয়ে গেছে, তারও বেশি। ওখানে যে কুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ও গেল বিদেশে, আমেরিকাতে। ওইখানে যে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হলো, পিএইচডি করলো, করার পরে চাকরি করছে, ওইখানেই বিয়ে করেছে যশোরের মেয়ে। না, বেসরকারি। ওখানকার চাকরি তো সরকারি চাকরি সেরকম না, সবই প্রাইভেট। তো ওরা ওখানে একেবারে রীতিমতো বন্ধ হয়ে গেছে। তারপরে মাঝে গেল আমার এই গর্ভবতী ছেলে, সে হচ্ছে সাংবাদিকতা হলো, ইংলিশ পত্রিকার সাংবাদিক ছিল।
বাড়ছে বাবা। এই ধরনের এই যে সামাজিক যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা বাংলাদেশে দেখা যাচ্ছে। তারপরে রুচির পরিবর্তন দেখা যাচ্ছে। মানে কি, মানুষের দেখো রুচির কিন্তু পরিবর্তন হয়েছে, তোমার পোশাক আশাক, খাদ্য, চলাফেরা, এগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। তারপরে চিত্ত বিনোদন, মানে কি মানুষের যে আমোদ ফুর্তি আনন্দ, এগুলো কিন্তু বেশ পরিবর্তন হয়েছে। তারপরে খেলাধুলার পরিবর্তন, খেলাধুলার পরিবর্তন কি, ওই আগের গ্রামের খেলাধুলা নাই, মাঝে এসেছিল ক্রিকেট ফুটবল এসেছিল, ব্যাডমিন্টন এসেছিল, এখন চলে গিয়েছে গেম না, এখন চলে গিয়েছে চ্যাটিং। তো এটা হচ্ছে তোমার চিত্ত বিনোদন এবং খেলাধুলার ক্ষেত্রে পরিবর্তন এসেছে। আচার অনুষ্ঠানে পরিবর্তন এসছে, পোশাকে পরিবর্তন এসছে, খাদ্যে পরিবর্তন এসছে, এবং কি ধর্মের দিকেও পরিবর্তন এসছে। ধর্ম মানে কি, ধর্ম তো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছি আমরা। আমরা ধর্মকে ভিন্ন খাতে ব্যবহার করছি। ধর্মের প্রতি আমাদের আগ্রহটা কম। আমরা সবাই নীতি কথা বলি, নীতি মানি না। আমরা সবাই ধর্মের কথা বলি কিন্তু ধর্ম মানি না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সামগ্রিক যে সামাজিক পরিবর্তন, এবং এই সামাজিক পরিবর্তন থেকে কোশ্চেন থাকবেই